আমরা না লাশ নিয়ে আর্মি ক্যাম্প স্টেডিয়ামের দিকে যাচ্ছি, পিছনে হুড খোলা, দুই পাশে অনেক নিরাপত্তা। মহিলাগুলি হঠাৎ করে নিরাপত্তা কর্মীদের ধাক্কা ধোক্কা মেয়েরা পিছনে পিছনে দৌড়ানো শুরু করছে গাড়ির পিছনে। আমি বসা, আমি দেখতেছি দৌড়ে তার চিৎকার করে কাঁদতেছে। ইট পাথরের এই নগরীকে পরিচ্ছন্ন, সবুজ এবং বসবাসযোগ্য ঢাকা উপহার দিতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, দেখেছিলেন স্বপ্ন, তাদের মধ্যে আনিসুল হক অন্যতম। আজ তার ৮ম মৃত্যুবার্ষিকী। আর আজকের এই দিনটিকে স্মরণ করার জন্য, তার স্মরণার্থে, তার স্মৃতিচারণে আমাদের সঙ্গে রয়েছেন তার খুবই কাছের এবং ঘনিষ্ঠ বন্ধু, বিশিষ্ট স্থপতি, নগরবিদ জনাব ইকবাল হাবিব। আনিসুল হক শেখ হাসিনার কাছে গিয়ে মেয়রশিপ চায় নাই। ওই দল এবং ওই নেত্রী আনিসুল হককে চয়েস করেছিল, মনে করেছিল ওটা দিয়ে উত্তরণের একটা জায়গা, মানুষের কাছে পপুলার হওয়ার, লোকরঞ্জন বাঁধার একটা সুযোগ হবে। এবং সে কারণে উনি তৎক্ষণাৎ বিভিন্ন রকমের মানুষের সাথে আলোচনা শুরু করলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন, তুমি নাও নাই কেন? আমি তো এই কারণে নিজেকে অযোগ্য মনে করি, যেটা আপনার মধ্যে রয়েছে, কিন্তু আমি আপনাকে সমর্থন করবো না আনটিল আপনি আপনার ওই চশমাটা বদলান। তখন আমাকে উনি আমানতের গল্পটা বললেন। আই টুক ইট অ্যাজ আমানত। আমাকে বিশ্বাস করে যখন উনি বলেছেন, আমি বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। মৃত্যুর মধ্যে দিয়ে আনিসুল হক তার বিশ্বাসের মর্যাদা রাখছে। উনি পড়ে গেলেন 12 তারিখ, 10 তারিখ রাতে ফোন করলেন, ইকবাল কবরটা শেষ হবে তো, কবরটা শেষ হবে তো। কারণ 15ই আগস্ট ওনাকে ওই কবরস্থানে যাবেন, উনি কবরস্থান উদ্বোধন করবেন। ওনার একটাই কথা, আমার শেষ হবে তো, আমি যদি আসতে না পারি, আমার শরীরটা তো ভালো না। ওরা তখন ধরতে পারছিলেন না ওনার প্রবলেমটা কি। বাট যেদিন উনি কথা বলেন সেদিন আসলে ডাক্তাররা প্রথম ধরতে পারছে। দ্যাট ওয়াজ 10 তারিখ, 10ই আগস্ট। আমি বললাম, আপনার শরীরের কথা বলেন আমাকে। বলে আর বললো না, চোখের ডাক্তার বলতেছে সে নাকি কি একটা ছন্দ করছে। দ্যাট ওয়াজ দ্য টার্গেট। তার আগে কিন্তু 5 দিন ধরে উনি ডাক্তারের কাছে যাচ্ছেন। তার মধ্যে আমার মেয়ের বাচ্চা হবে, মানে নাতি, নতুন নাতি, মানে ওটা নিয়ে এক্সাইটেড। ওই চোখের ডাক্তার বলছে, আমি গেস করছি যে এমন একটা সংক্রমণ যেটা আমি আগে কখনো দেখি নাই, খুব রেয়ার। বাট তারপরে ডিটোরিয়েশনগুলি হলো দাদা করে। হঠাৎ করে কেন বুঝছেন কিনা জানি না, আমার বললেন, যদি আমি আসতে না পারি ইকবাল, কাইন্ডলি আমার হয়ে তুমি দাঁড়ায় থেকো এবং যা উনি বলে করে দিও। চিন্তা করেন আপনি, জাস্ট টেক কেয়ার অফ ইয়োরসেলফ। 16 তারিখ, 15 তারিখ যখন প্রধানমন্ত্রী ওটা ভিজিট করতে যায়, ওনার পরিবারের কবরস্থান তো, ওই জন্য ওনার কাছে অন্য আবেগ। সেই সময় কিন্তু আনিস ভাই কমাতে চলে গেছে। আমি জানছি 15 তারিখে রাতের বেলায়। এবং এটা মনে রাখা দরকার যে অনেক রকম গল্প আছে, কিন্তু এই 36 তারিখের পরে তো আমি বলতেই পারি, যারা ওনার সাথে বেইমানি করে নাই তার মধ্যে আনিসুল হক একজন। একবারের জন্য বলতে পারবো না আনিসুল হক বেইমানি করছে। লাইফে এই পরিচয় নিয়ে চলে যাওয়া, আপনাকে আমি বলি নাই অন এয়ার, বিকজ আবেগতাড়িত হয়ে যেতাম। মহিলারা জিজ্ঞেস করছে, এই যে প্রজেক্টটা করছেন আপনারা, আপনি কিন্তু ঝাড়ু দেন, তো এটা কার করা? এটা আমার বাবার করা। ও বুঝতেছে না, হোয়াট ইউ মিন বাবার করা? তো ওরা, আমি তো ফুটপাতের ওই পারে দাঁড়ানো, মানে আমি বলছি তুমি তোমার মতো সাক্ষাৎকার নাও, তা করো গা, জুরার তো সে। তো ট্রান্সলেটারে জিজ্ঞেস করে বুঝায় বলো, মানে বাবা মানে কি? বলে না, আমাকে মেয়র স্যারের কথা, আমাদের বাবা হয় কি, মানে 1 নম্বর হচ্ছে বিদেশি, 2 নম্বর হচ্ছে একজন নগরপিতা নিয়ে কেউ এরকম একটা অভিব্যক্তি দিতে পারে, ওর মাথার মধ্যে নাই। বাবা কেন? বাবা কেন? তুমি তোমার জিজ্ঞেস করো তোমার বাবা কেন? উনি আমাদের বাবা ছিল। অ্যান্ড দেন শি স্টার্টেড ক্রাইং। আমি দৌড়ে গেলাম, কি হলো, ঘটনা কি? আমি ওই মহিলাকে, যাই হোক, আমি জড়ায় ধরলাম, বললাম শান্ত হন আপনি, ওনার বাবার কথা মনে পড়ছে। আমি মনে করতে শুরু করলাম
আমরা ওনার লাশ নিয়ে আর্মি ক্যাম্প স্টেডিয়ামের দিকে যাচ্ছি, পিছনে হুড খোলা, দুই পাশে অনেক নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা কর্মীদের গায়ে একটা হলুদ ইয়ে থাকতো, সবুজ রঙের একটা আলগা কাপড় থাকতো। মহিলাগুলি হঠাৎ করে নিরাপত্তা কর্মীদের ধাক্কা মেয়েরা পিছনে পিছনে দৌড়ানো শুরু করছে গাড়ির পিছনে। আমি দেখতেছি দৌড়ে তার চিৎকার করে কাঁদতেছে। আমাদের যদি এরকম মৃত্যু হয় ভাই, আর কিছু লাগবে না। মনে রাখতে হবে, মৃত্যুর পরে আপনি যখন কাঁদেন আপনার কোনো পাওনা থাকে না, আপনি কিছু পাবেন আমার কাছে কাঁদতেছেন। তার মানে ওইটাই ছিল জেনুইন, এবং তারা কাঁদছিল। পরে আমি জানছি, আমি তো জানতাম যে উনি কী কী করছে, কেন করছে, এটা ওনার ক্যারিশমা। উনি হ্যাঁ কেমন আছো, হ্যাঁ মানে এই যে কেমন আছোটা বলছে, এটাও সারা জীবনের জন্য ওরা কি ফেলছে। মানুষের এই অদ্ভুত ভেতরের বিষয়গুলো এই ওয়াজ ভেরি অ্যাওয়ার অফ, সাংঘাতিক। ফলে একটা মানুষ যেভাবে উনি ঘর থেকে কখনো, কিন্তু আমি আমার লাইফে যাই হোক একবার দুবার অ্যাক্সিডেন্টে দেখে ফেলছি, কিন্তু একদম ফিটফাট ছাড়া কখনো দেখিনি। অলওয়েজ মানে রুম থেকে বেরোনোর আগে 3 বার ফিটফাট হয়ে পারে। এই যে নিজেকে ফিটফাট রাখা, একই রকমভাবে ততটাই উনি শেষের দিকে এই নগরীকে ফিটফাট করার চেষ্টা করছেন। এবং এটা আমি এই জন্য বললাম, আমি তো ধরেন অনেক মেয়রের সাথে কাজ করছি, বা নগরের অনেক ধরনের অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কাজ করি। দ্যাট ইজ মাই জব। আমি আর্কিটেক্ট, সবটা বানাই, সবটা তৈরি করি, তারপরে সব তৈরি হয়, ধানমন্ডি লেক হয়েছে, হাতির ঝিল হয়েছে, আরও অনেক কিছু তো হইতো বা হচ্ছে। আনিস ভাইয়ের সাথে পার্ক করছে 28টা। প্রত্যেকটা পার্কে এখন বস্তির ছেলেও বাচ্চাও খেলে, বড় লোকের বাচ্চাও খেলে। ওটা দেখে কাঁদি, মন ভালো হয়। কিন্তু উনি কিন্তু ভবিষ্যৎ মেয়রদের কাজকে দুরূহ করে ফেলছে। এটা একটা বাজে কাজ করছে। ভবিষ্যৎ কোনো মেয়র বাতালা কথা বললে পার পাবে না। এটা হয় না, সরকারের পারমিশন নাই, ফান্ড নাই, ওই প্রশ্নই আসে না। মানে আপনি কুত্তা মরে পড়ে আছে, সেটা নিয়ে আপনি মেয়রে ফোন করবেন, এইরকম মেয়র পাইতে হলে আপনাকে আবার 50 বছর অপেক্ষা করতে হবে। কুত্তা মরে পড়ে আছে, হ্যালো মিস্টার মেয়র, দেয়ার ইজ এ ডগ ইন ফ্রন্ট অফ মাই হাউস, ফোন করতে হবে। আপনারা ওনার লাইফ নিয়ে কথা বলছেন, ওনার লাইফ নিয়ে এইভাবে কথা বলতে পারবেন না। ওনার লাইফ নিয়ে কথা বলতে হবে, একজনের সাথে 1 ঘন্টা ধরে কথা বলেন, তারপর ওখান থেকে 5টা পয়েন্ট নেবেন। আপনারা গুছায় এগুলো সব তুলে দিবে, আনিসুল লোকটা এই বর্ণনা করা খুব কঠিন। আমি কথা বলতে পাটকার পায়ে বাড়ি, এই 2টা কথা তো খুব গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ হাউ ইউ শুড টেক ইন্টারভিউস অন আনিসুল হক। ক্রমাগতভাবে প্রবঞ্চিত হতে হতে মানুষ তার নেতৃত্বের প্রতি অবিশ্বাস এমন জায়গায় তৈরি করেছিল যে বিশ্বাসের জারক হিসেবে যেন মানুষটি অভ্যুত হয়। এবং এই কারণেই আমি আনিস ভাইকে সাংঘাতিকভাবে ঈর্ষাও করি। সবাইকে ডেকে নিয়ে বলেন, আমি সরকারের কাছে টাকা নাই, আমি এই মুহূর্তে আগামী 1 সপ্তাহের মধ্যে পুরো গুলশান বনানী বাড়িধারা সিসিটিভিতে ঢেকে ফেলতে চাই। নিরাপত্তার আশ্বস্ত করতে চাই আমাদের বিদেশি বন্ধুদের, কারণ তারা বিরীয় বান্ধবতা চলে যাবে। আমার শহরকে এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর জন্যে আমাদের সবার ঐকান্তিক প্রয়াসে এদেরকে আমার দরকার, তোমরা আমার সাহায্য করো। তার মানে যে মানুষের কাছে যাওয়া, এটাই বোধহয় ওনার পরিবর্তনের সবচেয়ে বড় চারক ছিল। ওই মিথস্ক্রিয়ায় একটা ফিনিক্সের জন্ম হলো। ওই কর্মবীর মানুষটা হুইল চেয়ারে বসে থাকবে, এটা আমি ভাবতেও পারছিলাম না। হয়তো আল্লাহ ভালো জানেন, সে কারণেই ওনাকে নিয়ে গেলেন, কিন্তু রেখে গেলেন প্রত্যয়ী একটি অভিলাষ। এখন যারা মেয়র হয় এবং বাচালতায় অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজটা করে না, তারা কিন্তু
তুমি ভণ্ড এই কথাগুলি শুনতে পান না, কিন্তু মানুষ এখন তাদেরকে ভণ্ড বলে। ভণ্ড বলে এই জন্যে আনিসুল হক প্রমাণ করে রেখেছেন কি করা যায়, কতটা উপরে উঠা যায়, কতটা নিচে নেওয়া যায়, কতটা হরাইজন্টালি স্প্রেড করা যায়, যাতে করে মানুষ বিশ্বাস করতে পারে আমরা সবাই যদি চাই এই ঢাকা শহরের তিলোত্তমা ঢাকা বানানো সম্ভব। আপনাদেরকেও এই মানুষের সাথে থাকা, তার স্বপ্নের সাথে, নাগরিক টেলিভিশনের সাথে থাকার জন্যে কৃতজ্ঞতা জানাই। নিশ্চয়ই আমরা সবাই মিলে ভালো কাজে, ভালো লক্ষ্যে, ভালো নেতা নির্বাচনে এবং ভালো স্বপ্নবাজ মানুষের সাথে থাকব। এদেশ আমার যতটাই মুমূর্ষ হোক, এই নগরীও আমার। নিশ্চয় আমরা মুমূর্ষ মাকেও তার হাতটা ছেড়ে দিতাম না, আমরা এই নগরীকেও তার হাত ছেড়ে না দেওয়ার জন্যে আনিসুল হকের মতো জেগে থাকবো মৃত্যু আশাবাদী ইনশাআল্লাহ।